হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি আছে ব্যাকরণে, সেখানের মধ্যে সমাস চ্যাপ্টারটিকে। সমাস মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আজকে আমরা সমাস কাকে বলে এবং সমস্ত পদ কাকে বলে এবং ব্যাসবাক্য কাকে বলে, পূর্বপদ এবং পরপদ কাকে বলে এবং সমাসকে টোটাল কয় ভাগে ভাগ করা যায় তোমাদের সিলেবাস অনুযায়ী, মানে তোমাদের সিলেবাসের মধ্যে সমাসের যে কটা ভাগ আছে এই সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলসে আমি আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে সমাসের প্রতিটা ভাগকে ইন ডিটেলসে আলোচনা করে ক্লাস দেব। তোমরা যারা এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে দেখা যাক আমরা কি পড়ব। না, প্রথমেই আমরা পড়ব যে সমাস। সমাস কাকে বলে? যখন দুই বা তার বেশি শব্দ বা পদ মিলিত হয়ে একটি নতুন শব্দ গঠন করছে তখন আমরা তাকে বলবো সমাস। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে সিংহ চিহ্নিত আসন একটা বড় লাইন। এই বড় লাইনটাকে আমরা বারবার রিপিট না করে একটা সেন্টেন্স আমরা লিখতেছি, সেখানে সিংহ চিহ্নিত আসন এই শব্দটিকে যদি আমরা বারবার ব্যবহার না করে একে সংক্ষেপে নিয়ে এসে সিংহাসন বলি, তাহলে কি হয়, আমাদের বাক্যটা শুনতে ভালো লাগে। তাই জন্য কি করা হচ্ছে না, সমাস করে দেওয়া হচ্ছে। সিংহ চিহ্নিত আসনের সমাস হচ্ছে কি না সিংহাসন। এবারে আমরা জানব সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলা হয়। যে পদগুলি পরস্পর মিলিত হয়ে নতুন শব্দ গঠন করছে সেই পদগুলিকে আমরা বলবো সমস্ত পদ। অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এই যে পুরো একটা বাক্যের মতো লাগছে এই পুরো বড় লাইনটা, এটাকে আমরা বলবো সমাসবদ্ধ পদ। এবং সমাসবদ্ধ পদকে যখনই আমরা ছোট আকারে দিয়ে দিচ্ছি, সংক্ষেপ করে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে সেটা সমাস। অর্থাৎ সিংহ চিহ্নিত আসন মানে সিংহাসন। যেমন বিনা পানিতে জার, একে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে একে আমরা বলবো বিনা পানি। আমাদের কিন্তু একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে যে কেবলমাত্র অর্থযুক্ত একাধিক পদ না হলে, একাধিক পদকে আমরা পরস্পর যুক্ত করলে তবেই সেটা সমাস হবে। আর যদি এমন কোনো শব্দ নিয়ে নিই, মানে বাড়িতে থাকা যে কোনো জিনিসের তুমি নাম বলো, পাখা, বিছানা, চাদর, এই সমস্তগুলোকে যদি আমরা পরপর যোগ করে দেই সমস্ত পদগুলোকে পরপর, তাহলে কিন্তু সেটা সমাস গঠিত হবে না। তার প্রধান কারণ হলো এই শব্দগুলো পরস্পরের সঙ্গে অর্থ কিন্তু বহন করছে না। এই পদগুলো পরস্পরের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত নয়। তাই জন্য আমরা এমন শব্দকে পাশাপাশি ব্যবহার করব, এমন পদকে আমরা নেব যাদের পরস্পরের মধ্যে অর্থ কিন্তু বর্তমান থাকতে হবে। আমরা এবারে জানবো ব্যাসবাক্য কাকে বলে। না, যে বাক্য বা বাক্যাংশ দ্বারা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা যায় তাকেই আমরা বলবো ব্যাসবাক্য। ব্যাসবাক্য কাকে বলছি? যেমন বিনা পানি। বিনা পানি হচ্ছে যে সমাস, একে কি করব, যে বাক্যের দ্বারা একে বিশ্লেষণ করা যাবে। যেমন বিনা পানিতে জার, এই শব্দটা হচ্ছে ব্যাসবাক্য। বিনা পানিতে জার, এটা হচ্ছে ব্যাসবাক্য। এবার আমরা জানবো পূর্বপদ ও পরপদ কাকে বলে। যেমন দেখো, আমরা ব্যাসবাক্য দেখলাম, এর আগে সমস্ত পদ দেখলাম, এগুলো একই রকম, শুধু নাম বদল করে বলা হচ্ছে। যেমন আমরা পূর্বপদ দেখলাম, পরপদ দেখব, তার আগে আমাদের জানতে হবে যে সমস্যমান পদ কাকে বলা হয়। যে সমস্ত পদগুলি একত্রিত হয়ে সমাস গঠন করছে তাকেই সমস্যমান পদ বলা হচ্ছে। যেমন আমরা একটুক্ষণ আগে দেখলাম উদাহরণ কি না, সিংহাসন। সিংহাসনের যদি আমরা ধ্বনি বিচ্ছেদ করে দিই তাহলে হয়ে যাবে সিংহযুক্ত আসন। এই যে সিংহযুক্ত আসনকে আমরা সন্ধি বিচ্ছেদ করলাম, এই প্রথমের যে পদটা আছে এটাকে আমরা বলবো পূর্বপদ। অর্থাৎ প্রথমের পদকে আমরা বলবো পূর্বপদ এবং শেষের পদটিকে আমরা বলবো পরপদ বা উত্তরপদ। মাঝে যদি কোনো পদ থেকে থাকে না, তবে তাকে তাহলে মধ্যপদও বলা হয়ে থাকে, কিন্তু এখানে সেটা নেই। তাহলে আসন আমাদের হয়ে গেল উত্তরপদ অর্থাৎ পরপদ। পরীক্ষার হলে কিন্তু আমাদের পরপদ না বলে উত্তরপদও নাম দিয়ে রাখতে পারে, তখন কিন্তু না জানলে অসুবিধা হবে। যেমন ব্যাসবাক্যকে আমরা বিগ্রহ বাক্য বলে থাকি, পরীক্ষার হলে হয়তো বললো বিগ্রহ বাক্য কাকে বলে, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তোমরা যদি না জানো যে ব্যাসবাক্য এবং বিগ্রহ বাক্য একই, তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। এবারে আমরা দেখব সমাসকে টোটাল কয় ভাগে ভাগ করা যায়। সমাসকে টোটাল তোমাদের পাঠ্যাংশ বই অনুযায়ী সমাসকে টোটাল 9টা ভাগ আছে, তোমাদের বইয়ে 9 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু প্রথমেরগুলোই বেশি পড়ে। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব, নিত্য, আলোপ আর বাক্যাংশ। এবারে কর্মধারয়ের অনেকগুলো ভাগ আছে, বহুব্রীহি বা দ্বিগু, তৎপুরুষ, এদেরও অনেক ভাগ আছে। দ্বন্দ্ব সমাসের এবারে মনে রাখার
কিছু কিছু ট্রিক আছে যেগুলোকে যদি আমরা খুব সহজে মনে রাখতে চাই, পরীক্ষার হলে যদি আমাদের মাথার মধ্যে সঙ্গে সঙ্গে যেন যে সমাসটা আমাদেরকে দিয়েছে বা তাকে সমাসমান পদে ভাঙতে বলছে বা হয়তো ভাঙা আছে আমাকে সমাসে করতে বলছে, তার জন্য কিন্তু আমাদেরকে বারবার বইয়ে থাকা উদাহরণগুলোকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুব সহজে পারা যাবে, না হলে কিন্তু আমরা পারবো না। মনে রাখার কিছু ট্রিক যেমন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখব যে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। রাজা রানী, এখানে রাজা এবং রানী দুজনের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে আমরা দেখব। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, প্রথমের অর্থ নয়। যেমন পূর্বপদ আর পরপদ আছে না, এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। পরে যখন আমি ডিটেলসে ক্লাস করব ভেঙে ভেঙে সমস্ত কিছু বলবো। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি হচ্ছে, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে প্রথম পূর্বপদ এবং পরপদ দুটোর কোনো অর্থ প্রধান পাচ্ছে না, তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তখন আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাসে কি হচ্ছে না, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা কর্মধারয় সমাস, দ্বিগু সমাস এবং তৎপুরুষ সমাস, এই তিনটে সমাসে আমরা কিন্তু দেখব যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এবং অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে আমরা দেখব যে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। নিত্য, আলোপ এবং বাক্যাংশ এগুলো আলাদা জিনিস, এগুলোকে আলাদাভাবে বলবো। তাহলে আমাদের আমি এখানে ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাকে 2-3 বার বলার পরে দেখবে অটোমেটিকলি মাথার মধ্যে চলে এসছে, আর ভুলবো না। তাহলে দ্বন্দ্ব সমাসে কী হলো না, দ্বন্দ্ব সমাসে আমাদের উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কর্মধারয় দ্বিগু আর তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, বহুব্রীহিতে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং অব্যয়ীভাবে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরের ক্লাসটাকে অবশ্যই তোমরা দেখো, আমি সেখানে ডিটেলসে আলোচনা করব।